সহকর্মী আশিকিন প্রিন্স রয়েছেন বরগুনা জেলা জজ আদালত প্রাঙ্গণে। সবশেষ তথ্যটি তার কাছ থেকে জেনে নেব। প্রিন্স। তানভীর, কিছুক্ষণ আগে বরগুনা জেলা দায়রা জজ আদালত প্রাপ্তবয়স্ক 10 আসামির সাজা প্রদান করেছেন এবং এর রায় প্রদান করেছেন এবং এর মধ্যে 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং 4 জনকে খালাস দিয়েছেন এবং আলোচিত যে চরিত্র ছিল এই মামলার আয়েশা সিদ্দিকা মিনি, তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং রায় যখন দেওয়া হয় পুরো সময়টি আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আমাদের বরগুনা জেলা প্রতিনিধি সালে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালে, আপনি বলবেন যে আপনি তো উপস্থিত ছিলেন ইজলাসে, তো আদালত কি বললো রায়টি দেওয়ার সময়? যেটি আদালত যে বিষয়টি বলেছে, আদালত আসলে ভিন্ন ভিন্ন ভাবে তাদের বিষয়গুলো বলেছেন। যেমন রিফাত ফরাজির বিষয়টি বলেছেন যে রিফাত ফরাজি যে ধারালো অস্ত্র দিয়ে এবং পূর্ব পরিকল্পিত ভাবে যে অর্থাৎ তাকে রিফাত শরীফকে হত্যা করেছে সে বিষয়টি প্রমাণিত। এবং রাব্বি আকনের বিষয়টি যেটি বলা হয়েছে যে রাব্বি আকন আসলে যদিও হত্যাকাণ্ডে সে জড়িত ছিল না, কিন্তু হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও সে যখন রিফাত ফরাজি এবং রিশান তারা যখন হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, কুপিয়েছে, টানাহেঁচড়া করেছে, তখন রাব্বি আকন পাহারা দিয়েছে। এবং যে সিফাত যে মুহাইমিনুল ইসলাম সিফাতও একই ঘটনা, অর্থাৎ বলা হয়েছে যে আদালত যে বিষয়টি বলেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা এই যে যখন এই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তখন তাকে অর্থাৎ সে পাহারা দিয়েছে এবং যাতে রিফাত শরীফ পালিয়ে যেতে না পারে সেভাবে তাকে পাহারা দিয়েছে। এবং যে টিকটক হৃদয়েরও এই একইভাবে আদালত পর্যবেক্ষণ করেছেন যে সে যদিও ঘটনাস্থলে কুপিয়ে অর্থাৎ যখন রিফাত ফরাজি কুপিয়েছে বা টানাহেঁচড়া করেছে তখন ওই ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তাকে যাতে রিফাত শরীফ পালিয়ে যেতে না পারে সে সেই পাহারা দিয়েছে। এবং একটি বিষয় যে আয়েশা সিদ্দিকা মিন্নি, যিনি প্রথমে সাক্ষী ছিলেন, পরে তাকে আসামি করা হয়েছে, তো তার বিষয়ে আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা, অথবা তার তো মৃত্যুদণ্ড হয়েছে, তো আদালত তার বিষয়ে কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা, কি বলেছেন আদালত তার বিষয়ে? আদালত মিন্নির বিষয়ে যে বিষয়টি বলেছেন যে রিফাত শরীফ যখন কলেজ থেকে বের হয়েছিল তখন রিফাত শরীফের যে মোটরসাইকেলটি অপোজিটে রাখা ছিল এবং সেই মোটরসাইকেলে এবং সেখানে যে রিফাত শরীফ যে মিন্নিকে নিয়ে চলে যাবে, কিন্তু সেখানে যে কালক্ষেপণ করা সেটি মিন্নি করেছে। এবং মিন্নি যখন রিফাত ফরাজি যখন ধরে নিয়ে যায় তখন মিন্নি স্বাভাবিক গতিতে সে হাঁটছিল এবং সেটি প্রমাণিত হয়েছে। এবং আদালত বলেছে যে এটি একটি পরিকল্পিতভাবে তারা আসলে রিফাত শরীফকে এরা হত্যা করেছে। এবং আদালত আরও বলেছে যেহেতু তারা অবশ্য সকলেই প্রাপ্তবয়স্ক, অতএব যদি তাদেরকে তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে যুব সমাজ ধ্বংস হবে এবং যুব সমাজ ধ্বংস হবে। সে কারণেই তাদের 302 ধারা এবং 34 ধারা মতে তাদের 6 জনকে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ দিয়েছেন। এবং তারা যদি আপিল করতে চান আগামী 7 কার্য দিবসের ভিতরে আপিল করতে হবে, এরকম আদালত এরকম বলেছেন দিয়েছে। তো আমরা তানভীর, রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে তার যে প্রতিক্রিয়া রয়েছে সেই প্রতিক্রিয়াটা। তো ভাই, তো আপনি একটু বলবেন যে আপনি তো আদালতে উপস্থিত ছিলেন, আদালত রায় কি বলেছেন, আসলে রায়টি কি দিয়েছেন? রায়তে কি বলেছেন আপনারা কি শুনতে চান? কিন্তু আমরা যে রাষ্ট্রপক্ষে যে আইনজীবী রয়েছে তার কাছে আমরা যেতে যাচ্ছি যে আদালত রায় কি বলেছেন এবং কি পর্যবেক্ষণ দিয়েছেন। শোনেন, একান্ত আদালতের আভ্যন্তরীণ ব্যাপারে সেই ব্যাপারে আমরা কোনো মন্তব্য রাষ্ট্রপক্ষ থেকে করতে পারবো না যতক্ষণ পর্যন্ত জাজমেন্টের কপি না পাবো। একটু জিসটা বলেন। জিসটা বলা হয়েছে তো, রাকিবুল হাসান, রিফাত ফরাজি, আল কাইয়ুম রাব্বি আকন, মুহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয়, মোহাম্মদ হাসান এবং আয়েশা সিদ্দিকা মিন্নিকে তাদের বিরুদ্ধে অপরাধ সুনির্দিষ্ট সন্দেহাতীতভাবে প্রমাণ করায় তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ এবং 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এই আর খালাস পেয়েছে কারা কারা, তাদের নামটা কিন্তু বলতে? মোহাম্মদ মুসা, তারপরে রাফিউল ইসলাম রাব্বি, সাগর এবং কামরুল ইসলাম সাইমন।
রায়টি তো দেয়া হলো, রাষ্ট্রপক্ষ হিসেবে আপনাদের প্রতিক্রিয়াটা কি আসলে? আমাদের প্রতিক্রিয়া সুস্পষ্টভাবে আমরা বলছি যে আমরা এই রায়ে সন্তুষ্ট এবং বরগুনায় যে আইনের শাসন প্রতিষ্ঠা হলো আরেকবার প্রমাণিত হয়েছে যে না, বরগুনায় সারা দেশের মতোই কথা বলবো যে অপরাধ করে কেউ কোনোদিন পার পায় না, অপরাধীদের শাস্তি হবে টুডে আবার টুমরো। একটি বিষয় যে মিন্নি তো প্রথমে সাক্ষী ছিল, পরবর্তী তাকে আসামি করা হয়েছে, তো মিন্নির বিষয়ে আদালত কোনো পর্যবেক্ষণ কথা বলেছেন কিনা? সমস্ত ডিটেলস আমি এই কথাটা বলছি, ডিটেলস বর্ণনা পূর্ণাঙ্গ রায় না পেয়ে আমি এই সমস্ত ব্যাপারে পূর্ণাঙ্গ রায়টি পেতে আপনাদের কতক্ষণ সময় লাগতে পারে? সময় লাগবে। এই মামলাটা 32 কার্য দিবসের সাক্ষী। আচ্ছা, তানভীর, আপনি শুনে যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ভুবন চন্দ্র হালদার তিনি কিন্তু এর রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে এর মাধ্যমে যুব সমাজ তাদের কাছে একটি বার্তা যাবে যাতে তারা বিপথে না যায় এবং একই সঙ্গে যে পরিবার রয়েছে পরিবাররাও তাদের সন্তানদের বিষয়ে তারা যত্ন নেবেন যাতে তারা বিপথে না যায়। তো বলা যায় যে প্রথম সকাল থেকে কিন্তু সবাই অপেক্ষা করছিলেন এই রায়টি শোনার জন্য, আসলে রায়টি পাওয়া গেল এবং আরেকজন আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী, তার প্রতিক্রিয়াটা শুনবো। আসলে আব্দুর রহমান নান্টু, বরগুনা আইনজীবী সমিতির সভাপতি। আমি এই মামলাটায় পলাতক আসামি মুসার পক্ষে স্টেট হিসেবে পরিচালনা করেছি এবং এই মামলাটায় আর আমি কামরুল ইসলাম সাইমনের পক্ষে ছিলাম আর সাগরের পক্ষে ছিল আমার জুনিয়র। তো আপনার ক্লায়েন্টে কি খালাস পাইছে, বেকসুর খালাস প্রাপ্ত হয়েছে, আমি খুশি এই জন্য। এই তানভীর, শুনলেন যে যিনি রয়েছেন, যিনি আইনজীবী কথা বললেন, তিনি তার যে মক্কেল ছিলেন মোহাম্মদ মুসা, যিনি শুরু থেকে পলাতক ছিলেন, তিনি কিন্তু বেকসুরে খালাস পেয়েছেন এবং অন্যান্য যে আরো 4 জন আসামি ছিলেন তারা কিন্তু সবাই বেকসুর খালাস পেয়েছেন এবং 6 জন আসামি অর্থাৎ মিন্নি সহ এই 6 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এবং আপনি জানেন যে তানভীর, যে আলোচিত একটি চরিত্র ছিল আয়েশা সিদ্দিকা মিন্নি, যিনি প্রথম দিকে এই মামলার সাক্ষী ছিলেন, গুরুত্বপূর্ণ সাক্ষী, 1 নম্বর সাক্ষী ছিলেন যখন এই হত্যা মামলা রিফাত শরীফের যে পিতা দুলাল শরীফ, যিনি এই মামলা দায়ের করেছিলেন, তখন তিনি মিন্নিকে সাক্ষী মেনেছিলেন, 1 নম্বর সাক্ষী মেনেছিলেন। পরবর্তীতে এই মিন্নিকে কিন্তু আসামি করা হয়, 7 নম্বর আসামি করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত করে, তদন্ত শেষে পুলিশ আসলে জানতে পারে যে এর সঙ্গে আয়েশা সিদ্দিকা মিন্নি জড়িত ছিলেন। তো আমাদের প্রতিনিধি রয়েছে আবু জাফর সালে। তো একটি আলোচিত চরিত্র ছিল মিন্নির আজকে ফাঁসি হলো, এর আগে তিনি সাক্ষী ছিলেন, পরবর্তী আসামি করা হলো। আসলে মিন্নির অবস্থানটা কি ছিল এই হত্যাকাণ্ডের সাথে? মিন্নির যে বিষয়টি আদালত যে পর্যবেক্ষণে যে বিষয়টি বলেছে এবং যেটা পুলিশ রিপোর্টও আগে যে বিষয়টি বলা হয়েছিল যে অর্থাৎ ঘটনার সময় রিফাত শরীফ কলেজ থেকে বের হয়ে সে তার যে অপার সাইডে যে মোটরসাইকেলটি রাখা ছিল সেই মোটরসাইকেলটি আসতেছিল, কিন্তু সেখানে মিন্নি তাকে আসতে না দিয়ে সে কালক্ষেপণ করছিল এবং রিফাত ফরাজি এবং তার যে আসামিরা তারা যে আসে এবং সেই আসা পর্যন্ত অপেক্ষা করছিল। এবং যে বিষয়টি বলেছেন যে অর্থাৎ যখন রিফাত শরীফকে যখন আসামিরা যখন রিফাত ফরাজি এবং নয়ন বন্ড তারা যখন ধরে নিয়ে যায় তখন মিন্নি তখন স্বাভাবিক গতিতে আসলে হাঁটতেছিল পিছনে পিছনে। এই বিষয়টি মিন্নিকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল 164 করেছিলেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একজন যিনি আসলে কোন যে অ্যাকিউজ যিনি দণ্ডিত হয়েছেন তার হয়তো বা আত্মীয় রয়েছে, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আদালত চত্বরের অবস্থা। এবং এখানে আপনাকে আবারও জানিয়ে রাখি যে প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে 6 জনকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ 302 ধারায়, যে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 4 জনকে বেকসুর খালাস দিয়েছে। একটি বিষয় যে আসলে এই মামলায় কোনো পর্যবেক্ষণ আছে কিনা এখনো কিন্তু আমরা পূর্ণাঙ্গ জাজমেন্টই পাইনি এবং রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরই মূলত জানা যাবে যে এই মামলায় আসলে আদালত কি পর্যবেক্ষণ দিয়েছেন। আমাদের কাছে আরো এখনো রয়েছেন যে আবু জাফর সালে, তিনি শুরু থেকে অর্থাৎ 2019 সাল থেকে যখন ঘটনাটি ঘটেছে তখন থেকে কিন্তু এই মামলাটি তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি নিয়মিত আদালতে এসেছেন, আদালতের শুনানিগুলো শুনেছেন। তো যখন ঘটনাটি ঘটেছে, ঘটনার পরে আসলে বরগুনার অবস্থাটা কি রকম ছিল, এখন অবস্থাটা কি রকম আপনি মূল্যায়ন করবেন? আসলে বলতে গেলে আসলে যে সময় ঘটনাটা ঘটছিল অর্থাৎ ভিডিও ফুটেজটি যখন ভাইরাল হয়েছিল তখন মনে হয়েছিল যে মিন্নি আসলে রিফাত